নির্বাচন কমিশনের কাছে থাকছে না জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম, আলাদা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য বাহিনী দায়ী হবে না, জানালেন কমিশন প্রধান। গুম হওয়া ৩৩০ জনের অনুসন্ধান চলছে। আগে গণপরিষদ নির্বাচন চাই এনসিপি, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের শাস্তি দাবি। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত, গুজব ছড়িয়ে পরিকল্পিত হত্যার দাবি স্বজনদের। জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছেন মাহফুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনে ন্যস্ত করবে সরকার। এই লক্ষ্যে গঠিত হচ্ছে আলাদা সিভিল রেজিস্ট্রেশন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনায় অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তিবিদ, নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এনআইডির বিষয়টি জানতে চাই, এই যে সেবাটি বারবার একটি সংস্থার কাছ থেকে আরেকটি সংস্থার কাছে হস্তান্তর করাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা নিরাপদ আসলে? যদি আমার ওপিনিয়ন চান তাহলে আমি বলবো যে এটা মোটেই যুক্তিযুক্ত নয়। কারণ এটা ছিল ইলেকশন কমিশনের হাতে এবং ওখানে থাকাটা অসুবিধাটা ছিল কি? কোনো অসুবিধা তো আমি দেখছি না সেখানে। আপনি আরেকটা জায়গাতে নিয়ে যাবেন, ওখানে একটা নতুন সেট আপ হবে, নতুন সব কিছু করতে হবে। এনমি এটা তো অত্যন্ত কমপ্লেক্স একটা প্রসেস, অত্যন্ত কমপ্লেক্স। আমরা অবশ্যই এটা কমপ্লেক্স করে ফেলছি, এত কমপ্লেক্স এটা না, কিন্তু এটা যথেষ্ট কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটিটা আরেক জায়গাতে আপনি শিফট করতেছেন, আপনি কোন প্রসেসটা ঠিক করেন নাই এখনো। প্রসেসটা ঠিক করা প্রয়োজন, এটা যে কোনো জায়গাতেই হতে পারে। এখন আপনি ইসি থেকে নিয়ে আপনি পাবেনটা কি, সুবিধাটা কি? আমি তো কোনো সুবিধা দেখছি না এখানে। বেসিক্যালি ইসি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন, তাদের কাছে এটা থাকতে পারতো। এখন আপনি আরেকটা সংস্থার কাছে এটা নিচ্ছেন, এটা কতটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ইসি থেকে সরিয়ে নিলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? এবং এনআইডির জন্য যদি স্বতন্ত্র কমিশন করা হয় সেক্ষেত্রে সেই কমিশনের কাজ আসলে কি কি হতে পারে? যদি এটা সরিয়ে নেয় তাহলে এটা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ বটলনেক্স, কতগুলি আবার আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে না, এটা যদি অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়। আর যদি সুবিধার কথা আপনি বলেন যে ওখানে নিতে কি কি সুবিধা হবে, আমি আসলে কোনো সুবিধা দেখছি না এখানে। কাজে আমি এখানে কোনো সাজেস্ট করব না। আমি এই জিনিসটার বিপক্ষে পুরোপুরি। কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। এটা আপনার সময় ক্ষেপণ, তারপরে এনমি সরকারের মাথা, এতগুলি সমস্যা, ল অ্যান্ড অর্ডার সমস্যা, তারপরে দ্রব্যমূল্যের সমস্যা, এটা হাতে, এই কাজটা হাতে নেওয়া তো তাদের কোনো প্রয়োজন ছিল না আসলে। আর এটা স্বতন্ত্র কমিশনের কি আদৌ কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমি মোটেও মনে করি না। কারণ স্বতন্ত্র কমিশনের কোনো প্রয়োজন নাই, কারণ ইসি নিজে একটা স্বতন্ত্র জিনিস, এটা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে সরাবে কেন এটাকে? এটা তো প্রয়োজন নাই তো এখানে। আপনি একটা স্বতন্ত্র এনটিটি থেকে নিয়ে আরেকটা স্বতন্ত্র এনটিটিতে নিয়ে যাবেন, লাভ হবে কি? এটা একই তো জিনিস। এগুলি কেন করতেছে সরকার, এটা আমার বোধগম্য নয়, আমি এটা বুঝতে পারছি না আসলে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে এনআইডির গোপনীয় তথ্য ফাঁসের খবর আমরা দেখেছি। এটি রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং আলাদা কমিশন গঠিত হলে সেক্ষেত্রে এটার ঝুঁকি কি আরো বেড়ে যাবে বলে আপনি মনে করেন? ঝুঁকি একই থাকবে, ঝুঁকি বাড়বে না। এটা আসলে এটা একটা আইটি সিস্টেম, আইটি সিস্টেমে কতগুলি আপনি করতে হবে এখানে। এটা ওইভাবে জিনিসটা করতে হবে যাতে লিক না হয়। এটা খুবই সহজ জিনিস, এটা সদ ইচ্ছা থাকতে হবে। এখন এটা কেন লিক হয়েছে এটা ইনভেস্টিগেট করতে হবে, দেখতে হবে কেন লিক হয়েছে, লিক কোন কোন জায়গা থেকে হয়, এগুলো বন্ধ করতে হবে। এখন যদি আপনারা মনে করেন যে এটা স্বতন্ত্র একটা নিয়ে গেলে, এনটিটিতে এটা নিয়ে গেলে এটা বন্ধ হবে, আমি এটা মনে করি না। কারণ ওখানে আমাদের লোকেরাই কাজ করবে এখানে। ওখানে আপনি মঙ্গল গ্রহ থেকে লোকের নিয়ে ওখানে বসাতে পারবেন না। বাঙালিরা কাজ করবে, আমরাই কাজ করবো, আমরাই এটা বেসিক্যালি লিক করি। কাজে এটা কোনো কিছু হবে না। আপনি একটা সমস্যা এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট করবেন শুধু। এবং এটা একটা আইটি বেসড সিস্টেম, এটা বন্ধ করা খুবই সহজ।
সিস্টেমগুলো ঠিক করলেই হয়ে যাবে। লিক কোনো কঠিন কোনো কিছু, সমগ্র পৃথিবীতে এই ধরনের সিস্টেম আছে, তারা এগুলি বন্ধ করেছে। এগুলি বন্ধ করার কোনো বিষয় না, এগুলো বন্ধ করা এই তেমন কোনো এনআইডি কঠিন। সেবাকে যদি আলাদা কমিশনে নেওয়া হয় এই জি, নির্বাচন কমিশন থেকে, সেক্ষেত্রে আসলে নির্বাচনের ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা সৃষ্টি হতে পারে? নির্বাচনে নির্বাচনে তেমন একটা সমস্যা হবে না, কারণ এটা তো কমন ডাটাবেস থেকে নির্বাচন কমিশন এটা নিবে। আমার মনে হয় না নির্বাচন প্রক্রিয়া কোনো ঝামেলা হবে, ওইটাতে কোনো ঝামেলা হবে না। কিন্তু ঝামেলাটা হবে আইডি যে ব্যবস্থাপনা, যে বিষয়টা আইডির, সেটাতে ঝামেলা হবে। কারণ ইসি অনেক দিন ধরে এটা চালাচ্ছে, এদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বাই দিস টাইম। এটা আরেকটা নতুন জায়গাতে যাবে, তাদের নাই কোনো এক্সপিরিয়েন্স, নাই কোনো জনবলগুলি এরকম না, ট্রেনিং দিতে হবে, সবকিছু আপনার নতুন করে শুরু করতে হবে। এবং এটা অত্যন্ত জরুরি একটা জিনিস, কারণ এনআইডি এটা আগের মতো নাই। এটা প্রত্যেকটা জায়গাতে এনআইডি দরকার হয়, ব্যাংকে দরকার হয়, আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে প্রয়োজন, পাসপোর্ট করতে প্রয়োজন। আপনি এটা সরিয়ে ফেলবেন, ওখানে নতুন মানুষ, ওদেরকে ট্রেন্ড আপ করতে হবে, নতুন সেট আপ করতে হবে। না, এটা আসলে এটা ফিজিবিলিটি আমি দেখি না এটার কোনো, এবং এটা কোনো যুক্তিগত আমি পাই না, আমি খুঁজে পাই না। আমি চিন্তা করেছি এটা নিয়ে, এটা আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেবার চেষ্টা করা হয়েছিল, এবং সার্বিকভাবে এখন একেবারেই আলাদা কমিশন করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাড়তি খরচেরও তো বিষয় রয়েছে। অবশ্যই বাড়তি খরচের বিষয় আছে, বাড়তি খরচের বিষয় আছে, বাড়তি জনবলের বিষয় আছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয় আছে, এবং নতুন থেকে শুরু করতে হবে সেট আপ। এবং এটা একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যারা এতদিন পর্যন্ত মেনটেন করতেছে ওইটাই আপনি ঠিক করেন। ওখানে অত্যন্ত অনেক কিছুই আছে যেটা আপনি ঠিক করতে পারেন, সেগুলি ঠিক করা উচিত। সেগুলি না ঠিক করে আপনি নতুন একটা সেট আপ করবেন, না, আমি এটা আসলে এটা কোনো যুক্তি লজিক আমি খুঁজে পাই না। জি এবং যেটা আগে করা হয়েছিল, যেটা তারা স্বরাষ্ট্র মতো হোম মিনিস্ট্রিতে না চিন্তা, ওটা আরো বেশি খারাপ ছিল। ওটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো এন্টিটিই না, ওটা তো গভর্নমেন্টের একটা এন্টিটি। জি সো ওইটা আরো খারাপ ছিল। এখন একটা যেটা, এটাও আমি সাপোর্ট করি না। জি জনাব সাইফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্তদের হবে। ভারতের বিভিন্ন কারাগারে 1067 বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কেউ আছে কিনা তারও অনুসন্ধান চলছে। বিগত সরকারের শাসনামলে ওঠে একের পর এক গুমের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত চলছে এসব অভিযোগের। গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। 280 জন অভিযোগকারী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গুমে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর পড়বে না। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। তবে বিভিন্ন পর্যায়ে গুম অভিযুক্তদের রক্ষার চেষ্টা চলছে জানিয়ে সতর্ক করেছে কমিশন। এখানে বিভিন্ন জেলার থেকে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ৭১-এর পতাকা ২৪ দেবে পাহারা, এমন স্লোগানে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের। আত্মপ্রকাশের পর
জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত এনসিপির এটাই প্রথম সাংগঠনিক কার্যক্রম। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চায় এনসিপি। নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও দেশে গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি, এজন্যই নতুন প্রজাতন্ত্র করতে হবে। যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এনসিপি নেতারা বলছেন, ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জালে বন্দী না হয়, সেজন্য সংস্কারের দিকেই নজর দিবে দলটি। এরপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান দলের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নাহিদ ইসলাম। সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমে গুরুত্ব দেবে এনসিপি। এই মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। সোমবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যায় এক ইফতার মাহফিল এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ডক্টর জাহিদ। তিনি বলেন, বর্তমান লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়। আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন। গঙ্গা পানি বন্টন চুক্তির অংশ হিসেবে মুর্শিদাবাদের ফারাক্কা পরিদর্শন করছে বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধি দল। গঙ্গার পানির বর্তমান অবস্থা সহ অন্যান্য বিষয়ে দেখার কাজ শুরু করে দিয়েছেন তারা। আগামী ৬ ও ৭ মার্চ কলকাতায় পানি বন্টন নিয়ে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। এই বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন, এটি একটি রুটিন বৈঠক এবং প্রতি বছরই দুই দেশের বিশেষজ্ঞরা গঙ্গার পানি পর্যবেক্ষণ করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। গত বছরের মার্চেও এই সংক্রান্ত বৈঠক হয়েছিল বলে জানান তিনি। এদিকে এবারের বৈঠকে পানি বন্টনের পাশাপাশি তথ্য ভাগাভাগি, বন্যা নিয়ে প্রতিবেদন, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা নিয়েও আলোচনা হবে। ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টনের চুক্তিটি হয়েছিল ১৯৯৬ সালে। রমজানে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ এবং পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের সুযোগ দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। টাকা না থাকলেও ভালো কাজ করলেই সেখানে মিলবে ইফতার। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাজধানীর ১৫টি পয়েন্টে চলছে এমন ব্যতিক্রমী কার্যক্রম। ক্যাশ কাউন্টারে হাঁকডাক নেই, নেই হোটেল বয় বা বেলের শব্দ। সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুমও চোখে পড়ে না। রেস্তোরাঁর স্বাভাবিক হট্টগোল এখানে অনুপস্থিত। ফুটপাতের দেয়ালে লেখা ভালো কাজের হোটেল। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু ২০১৯ সালে। ভালো কাজের কথা জানিয়ে সেহরি ও ইফতারের সুযোগ পাচ্ছে অসহায় মানুষ। তাদের জন্য আমরা সবাই এই জায়গায় আসা বসে খাসি, আর ইফতারের সময় অনেক সময় করে ভাতও দেয়, ভাত খিচুড়ি সবই দেয়। প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য চেষ্টা করি, সবসময় ভালো কাজ যাতে করতে পারি আমরা।
আমার মন প্রাণ উজাড় করে আমি নিজে স্বেচ্ছায় এখানে দাঁড়াইছি সুন্নত পালন করার জন্য সবার আগে, আর সব মিলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। রাজধানীর 15টি ও এর বাইরে 3টি স্থানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেয়া হচ্ছে ইফতার। মেনুতে শরবতের পাশাপাশি কোনোদিন থাকছে বিরিয়ানি, কোনোদিন ভুনা খিচুড়ি, মাংস, ডিম, আবার কোনোদিন থাকছে গরুর মাংস পোলাও। এখানে ফ্রিতে ইফতার করানো হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সামান্য একটা ভালো কাজের বিনিময়ে। একটা বাচ্চাকে চারে পার করে দেই, বা কানামানসি করে দেয়, বা গেলের বোঝা উড়ে দেই। আয়োজকরা বলছেন প্রতিদিন 5000 মানুষের জন্য থাকছে ইফতার আয়োজন। একটি ভালো কাজের অভ্যাস বদলে দেবে সমাজ, এমন প্রত্যাশা তাদের। কে কি ভালো কাজ করে এসেছে এটা আমরা শুনি, তো এই জিনিসটা আমরা করি। আর আমাদের যেমন ইফতার সেহেরি ছাড়াও কিন্তু আমাদের যে রেগুলার কার্যক্রম, আমাদের 3 থেকে 4000 মানুষের জন্য কিন্তু প্রতিদিনই আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান। ইফতার ছাড়া সেহরিতেও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে সংগঠনটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা চলছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মতবিনিময় সভায় কি কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং কোন কোন জায়গাগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, আপনি জানেন যে আসলে বেশ কয়েক মাস ধরে চট্টগ্রামে ভোজ্য তেলের যে বাজার সেটি ক্রমশ অস্থির দিকে, এবং সেই কারণে আমরা দেখছি আসলে নানাভাবে সেই খাতুনগঞ্জ থেকে শুরু করে নানা জায়গায় বিভিন্ন পক্ষ থেকে আসলে অভিযান চালিয়েও এটির কোনো শুরু করা হচ্ছে। এবং আমরা দেখছি আজকে যে চট্টগ্রামে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স তারা আসলে মত বিনিময় করছে। আমরা দেখছি এখানে খাতুনগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বাজারের ব্যবসায়ী আসেন, কাস্টমসের প্রতিনিধি আছেন, বন্দর প্রতিনিধি আছেন, এবং সরকারের উদ্যোগ যে সমস্ত কর্মকর্তাগণ এখানে উপস্থিত থাকার কথা তারা থাকছেন। এবং আমরা দেখছি আসলে সবকিছুকে ছাপিয়ে মূলত ভোজ্য তেলের দাম দিয়ে আসলে সবাই খুব অস্থির। এবং আমরা দেখছি যে এটি নিয়েই ভোজ্য তেলের যে দাম সেটা নিয়ে আসলে এখন আলাপ আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা দেখছি আসলে যারা খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে যারা পাইকার রয়েছেন তাদের সঙ্গে এক ধরনের কষাকষি হচ্ছে, অর্থাৎ খুচরা এবং পাইকার তারা একে অন্যকে দোষারোপ করছেন। আমরা নিয়ে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সহ যারা আছেন তারা আসলে বৈঠকে বসেছেন, এবং এখনো পর্যন্ত আসলে ভোজ্য তেলের বিষয়টির মধ্যেই সভা আজকের যে আলোচনা সেটি আসলে স্থিতি অবস্থা আছে। তো আমরা দেখছি যে কি সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্তের জন্য আসলে এখানে সবাই অপেক্ষমান রয়েছে। এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে, ভোক্তা অধিকার রয়েছে, তারা সবাই যেটি বলছেন সেটি হচ্ছে রমজানকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা আসলে সবসময় আসলে এই রমজানকে কেন্দ্র করে তারা আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ান, এবং এইবার আসলে তার ব্যত্যয় ঘটে। দেখা যাচ্ছে আসলে সয়াবিন তেল আজকে কয়েক মাস ধরে আমরা দেখছি চট্টগ্রামের বাজারকে আসলে বয়তনজাত যে সয়াবিন তেল সেটি একেবারে বলা যেতে পারে যে একেবারে অদৃশ্য হয়ে গেছে, এবং সেই কারণে ভোক্তাদের উপর একটি চাপ করছে। এবং আজকের মিটিং থেকে যাতে একটি একেবারে সঠিক একটি সিদ্ধান্ত আসে সেই প্রত্যাশা ব্যয় করছেন। এ হচ্ছে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। উপদেষ্টা জানান, রমজানে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। বাজারে ভোজ্য তেলের সংকট আছে স্বীকার করে উপদেষ্টা বলেন, শাকসবজির দাম বাড়েনি, নিত্যপণ্যেরও কোনো ঘাটতি নেই। এর আগে ডিসেম্বরে চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি আল বাখেরার নিহত 6 শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করেন এম শাখাওয়াত হোসেন। পোর্টে 3 গুণ করা হয়েছে আপনার পোর্ট রেন্ট 3 গুণ, তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে, এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। দেখছেন বিরতির সংবাদ দুপুর, এরপর অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী, চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র, টহল পুলিশের ওপর হামলার তদন্তের সন্ধান। বাসে আগুন ও শ্রমিকের উপর হামলার প্রতিবাদে জামালপুরে পরিবহন ধর্মঘট, সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।
যে কেউ চাইলেই ব্যাংকের পরিচালনা পর্ষদে বসতে পারবে না, যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের পরিচালক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর নিউ স্কাটনে ব্যাংক খাতের পুনরুদ্ধার নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ব্যাংক খাতে সম্পদ উদ্ধারে টাস্কফোর্স কাজ করছে বলেও জানান গভর্নর। তবে যে উদ্যোগে নেওয়া হোক না কেন কয়েক বছর সময় লাগবে। বলেন, সঠিক নীতির চর্চা শুরু হলে IMF ঋণের কোনো প্রয়োজন হবে না। গভর্নর জানান, এজেন্ট ব্যাংকিংয়ে 50% এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। শিগগিরই এমন আদেশ জারি করবে বাংলাদেশ ব্যাংক। সেই গুণাবলীটিকে আমাদের নিয়ে আসতে হবে। তারপরে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, মুখে বসিয়ে দিচ্ছে উইদাউট প্রপার কোয়ালিফিকেশন, এই ছাড়াই হয়ে যাচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সোমবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। তবে নিহত স্বজনদের দাবি, ডাকাতির গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহতের ঘটনা তদন্ত করছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় 8 থেকে 10টি সিএনজি অটোরিকশায় করে বহিরাগত বেশ কিছু মানুষ আসে বলছে এলাকাবাসী। এ সময় মসজিদ থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকিং করা হয়। ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হলে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এতে অন্তত 5 জন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে নেজামুদ্দিন ও আবু সালে নামে 2 জনকে গণপিটুনি দেয়। তবে নিহতদের স্বজনদের দাবি, ডাকাতির ঘোষণা ও হামলার বিষয়টি সাজানো। নিহতরা জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে প্রতিপক্ষের রোষানলে এভাবে প্রাণ দিতে হয়েছে। আমার বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? আমি এটার বিচার, সুষ্ঠু বিচার চাই। এদেরকে মানে জনগণের কাছে কি করার জন্য, অপরাধী হিসেবে ধরানোর জন্য গেছিল। ওনাকে উল্টা ধরে মেরে এবং ওনার সব বাড়িকে পর্যন্ত মেরে ক্লিয়ার করে ফেলছে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ বলছে, সোমবার রাতে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে তথ্য পেয়েছে তারা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে। বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি, যে অস্ত্রটা আপনি জানেন সরকারি অস্ত্রের মতো মনে হচ্ছে। আমরা দেখে শুনে বুঝে সব কিছু সম্পর্কে সঠিকভাবে জেনে তারপরে কথা বলব। এই ঘটনায় রাতেই আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে 4 জনকে অন্যত্র স্থানান্তর করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী, কিশোর থেকে 50 ঊর্ধ্ব সব বয়সী রয়েছে এই দলে। এরা অপরাধের ঘাঁটি গড়ে তুলেছে চট্টগ্রাম নগরীতে। সম্প্রতি পতেঙ্গায় টহল পুলিশের ওপর হামলা করতে গিয়ে এই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তবে পোশাকধারী পুলিশের ওপর হামলায় নড়ে চড়ে বসেছে সংস্থাটি। গেল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের পতেঙ্গায় মাদক সেবনে বাধা দেয়া ও জিজ্ঞাসাবাদ করায় পুলিশের এক এসআইকে মারধর করেছে মাদকসেবীরা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় 2 জনকে। পরদিন রাতে নগরীর পাঁচলাইশে অভিযান চালিয়ে আরও 10 জনকে গ্রেফতার করে পুলিশ, যাদের মধ্যে কিশোর থেকে প্রবীণ সব বয়সী রয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সবাই দিনের বেলা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেও রাতে হয়ে উঠত ছিনতাইকারী। সেই সঙ্গে সমানতালে চলত মাদক সেবন। সে ভুয়া পুলিশ, তাকে ধরার জন্য আশেপাশের লোকজনকে ডাকে এবং যখন আশেপাশের লোকজনকে ডাকে তখন আশেপাশের লোকজন ওইভাবে সাড়া না দিল। তাদের সাথে যেহেতু 10-12 জন ছিল, তারাই আসলে তাকে হেনস্থা করে। মোটরসাইকেল এবং ছুরি, এই যে ধরনের উপাদানগুলি তাদের কাছে পাওয়া গেছে। আমাদের একেবারেই প্রমাণিত যে তারা ছিনতাই করে, ছিনতাইকৃত টাকা দিয়ে কিন্তু তারা এখানে মাদক সেবন করে। এর আগে 25 ফেব্রুয়ারি রাতে নগরীর বারেক বিল্ডিং মোড়ে অভিযানের সময় পুলিশের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। 1 সপ্তাহের মধ্যে 2টি হামলা চিন্তায় ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। অভ্যাসগত অপরাধী যারা, তাদের তৎপরতাটা বেশি বেড়ে গিয়েছে, এটা আমরা সাম্প্রতিক সময় খেয়াল করেছি। আইন শৃঙ্খলা জনিত যে আমাদের সিকিউরিটি সিস্টেম এবং আমাদের যে
অপরাধ নিয়ন্ত্রণমূলক যে পদক্ষেপগুলো সেগুলোকে আমরা আরেকটু রিশাফল করেছি। অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীর ১৬টি থানায় পেশাদার অপেশাদার অপরাধীদের তালিকা, হালনাগাদের পরামর্শ নগরবাসীর। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জামালপুরে বাসে অগ্নিকাণ্ড এবং বাস শ্রমিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে সারা দেশের সাথে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এর আগে রোববার সকালে জামালপুরের শরীফপুরে বাস চাপায় ইজি বাইকের যাত্রী নিহতের ঘটনায় বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী মানববন্ধন থেকে একজন বাস শ্রমিককে মারধর করা হয়। এসব ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ও সড়কের নিরাপত্তার দাবিতে পুরো জেলায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ধর্মঘট ডাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গাজীপুরে বাস থেকে ফেলে দিয়ে অটো চালককে হত্যার অভিযোগ করে এর প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো চালকরা। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল 8:30টার দিকে গড়গুড়িয়া মাস্টার বাড়ি এলাকায় শুরু হয় অবরোধ। বিক্ষুব্ধদের অভিযোগ, সোমবার বিকেলে তাকপোয়া পরিবহনের একটি বাসের শ্রমিকের সাথে অটো চালক লিটনের বাকবিতণ্ডা হয়। সময় লিটন বাসটিতে উঠলে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। এদিকে অবরোধের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা যায়। পরে পুলিশের আশ্বাসে 11:30টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। পুলিশ জানায় এরই মধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে, আটক হয়েছে বাস চালক। আচ্ছা, গাড়ি সাইড করে চাগাইতেছিল, গাড়ির লুকিং গ্লাস ভাঙে লাইছে, তাকুয়া গাড়ি লাগাই দিয়ে পরে জিগাইতে গেছে। জিগাইলে আমার বাইরে গাড়িতে নিয়ে তুলছে, তুললে অনেক মাইর দূর করছে। মানে গাড়ি কিনে অ্যাক্সিডেন্ট মধ্যে এটা বোঝা যায় না, মানে দেখছেন পাও কাটা আর গলা কাটা। নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 20 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1.5 শতাধিক দেশীয় অস্ত্র। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর থেকে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। এতে অংশ নেয় সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। অভিযানে 1.5 শতাধিক ধারালো অস্ত্র, 3টি মোবাইল ফোন এবং 20 জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভারের ঢাকা আলিশা মহাসড়কে বিভিন্ন সময়ে সংঘটিত ছিনতাই ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে 5 জনকে আটক করেছে ডিবি। তাদের পেশাদার ছিনতাইকারী বলছে পুলিশ। সোমবার রাতে সাভারের হেমায়েতপুর, ব্যাংকটাউন এবং বাজার বাস স্ট্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে রমজান মাসে ঢাকা আলিশা মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে মহাসড়কে নজরদারি বৃদ্ধি সহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এই বিশেষ অভিযানে 5 পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়। পুলিশ সদস্যরা সান্ধ্যকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত সাভার বাসস্ট্যান্ড, পাখিজা এবং হেমায়েতপুর থেকে 5 জন ছিনতাইকারীকে আমরা ধরতে সক্ষম হই। আপনারা দেখছেন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির জন্য জেলেনস্কির পদত্যাগ চান নিরাপত্তা উপদেষ্টা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াই শুরু রাতে মুখোমুখি হবে রিয়াল আতলেতিকো, পিএসভির প্রতিপক্ষ আর্সেনাল।
গত 15 বছরে সরকারি বেসরকারি 52টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বেশিরভাগই তদবির এবং রাজনৈতিক বিবেচনায়। দেখা হয়নি প্রয়োজনীয়তা, ছিল না প্রস্তুতি এবং পরিকল্পনা। সেই সময়ের মানহীন অনেক প্রতিষ্ঠান চলছে এখনো, তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক। এগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। আইচি মেডিকেল কলেজ চালু হয় 2013 সালে। শুরু থেকে ছিল নানা অভিযোগ। 2024 সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর আগে আরও 5টি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়। 2009 সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে 52টি। এর মধ্যে 32টি বেসরকারি আর সরকারি 20টি। 2014 সালে এক বছরেই অনুমোদন পায় 16টি মেডিকেল। অনেক দেশে 50 বছরেও এত মেডিকেল অনুমোদন পায়নি। জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছে মতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজের। এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান। হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যে কোনোভাবে অনেকগুলো মেডিকেল কলেজই তাদের অনুমোদন নিয়েছে বিগত সময়, এবং শুধু তাই না, আসন সংখ্যাও বৃদ্ধি করে ফেলেছে, যেটা হয়তো কোনোভাবেই দেওয়া উচিত ছিল না। অনেককে আমরা সতর্ক করে দিচ্ছি, যে সময় দিচ্ছি যে 3 মাস বা 6 মাসের মধ্যে এই বিষয়গুলো সংশোধন করে নিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অনেক বেসরকারি মেডিকেল কলেজের মান বেশ খারাপ। ব্যবস্থা নিতে গেলে এসেছে বাধা। শুধু তাই নয়, 6টি সরকারি মেডিকেল কলেজের অবস্থাও শোচনীয়। জনবল অবকাঠামো ছাড়াই বানানো হয় ঘোষণা সর্বস্ব মেডিকেল। কম্প্রোমাইজ কোয়ালিটি ফিজিশিয়ান একটা বা ইনস্টিটিউশন, এটা অ্যালাউ করার মধ্য দিয়ে আমরা একটা বড় ধরনের অপরাধ করেছি আসলে। এবং এই বড় অপরাধ সংশোধনের জন্য আমাদের এবারই সুযোগ। আমরা এই অপরাধ সংশোধন করে নৈতিকভাবে মুক্ত হতে চাই দায় থেকে, যেন আমরা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা নৈতিকভাবে অন্তত এটুকু বলতে পারি, ভাবতে পারি যে হ্যাঁ, আমরা অন্তত পক্ষে মান নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন মানসম্মত এমবিবিএস তৈরি হয়, যাদের কাছে চিকিৎসা নেওয়া নিরাপদ। দেশে প্রতি বছর প্রায় 11,000 চিকিৎসক পেশায় যুক্ত হন। মানে পিছিয়ে থাকা মেডিকেল থেকে পাশ করা চিকিৎসকদের চাকরির বাজার হতাশাজনক। গত 15 বছরে রাজনৈতিক বিবেচনা আর তদবিরে ডিগ্রি কলেজের মতো করে দেশে মানহীন অনেক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। যারা এসবের অনুমোদন দিয়েছেন তাদের বেশিরভাগই চিকিৎসা নেন দেশের বাইরে, কারণ তারা জানেন রাজনৈতিক বিবেচনা কিংবা তদবিরে তো আর সুস্থ হওয়া যায় না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি জামালপুরে বাসে অগ্নিকাণ্ড এবং বাস শ্রমিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। সাইমুম, এখন কি পরিস্থিতি, তাদের দাবি দেওয়া, এখন তারা কি বলছেন এবং এই বিষয়ে সমাধানের জন্য কোনো ধরনের কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে কিনা? দেখুন, আমি যদি শুরু থেকে একটু বলি যে ঘটনার শুরু পরশুদিন 2 মার্চ রোববার সকালে জামালপুরের শরীফপুরে ঢাকা থেকে আসা একটি রাজীব বাসের সাথে অটোর সংঘর্ষ হয়, সেখানে একজন নিহত হয়। সেই খবরে কিন্তু বিক্ষুব্ধ জনতা সেই বাসটিকে প্রথমে ভাঙচুর চালায়, এরপরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। তো এরই জের ধরে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল আসলে এই টাঙ্গাইল বাসস্ট্যান্ড মোড়ে একটি মানববন্ধনের আয়োজন করে। সেখানে তারা দাবি জানায় যে রাজীব বাস বন্ধ, সংস্কার এবং বাস মালিক সমিতিতে তারা পদ চায়। তো এই হচ্ছে সার্বিক বিষয়। তবে এখানে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ আমাকে যেটি জানিয়েছে যে গতকাল মানববন্ধন চলাকালীন আসলে একজন বাস শ্রমিককে উপর হামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে সেই শ্রমিক ব্যাপক ইনজুর্ড হয়। তো এই ঘটনায় আসলে দেখা গিয়েছে যে গত পরশু দিনের শরীফপুরে বাসের অগ্নিকাণ্ড আর গতকালকে ঘটনায় তারা 2টি মামলা দায়ের করছেন। সেই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি এবং সড়কের নিরাপত্তার জন্য তারা আসলে এই বাস ধর্মঘটটি পালন করছে। শুধু বাস নয়, বাস, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রো বাস সহ যত গণপরিবহন রয়েছে সবগুলোতে তারা ধর্মঘট করছেন। তো এই ধর্মঘট থেকে বাঁচার জন্য স্থানীয় প্রশাসন আসলে বারবার কয়েক দফায় বাস মালিক সমিতি সবাইকে নিয়ে বসেছেন। তবে এখন আসলে কেমন এই বিষয়ে আমরা দেখতে পাইনি। সর্বশেষ এখন
দুর্ভোগের কথা যদি আমি আপনাকে একটু জানাই যে আসলে জামালপুর থেকে ঢাকাগামীর পথ দুইটি, একটি হচ্ছে টাঙ্গাইল, একটি ময়মনসিংহ। আসলে এই দুই পথে কিন্তু ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। আর এটি আসলে পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটটি ঢাকায় দুর্ভোগের মাত্রাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সকাল থেকে আমরা যাত্রীদের দেখতে পেয়েছি যে আসলে কাউন্টার থেকে তারা ফেরত গিয়েছেন। তো সব মিলে দেখা যায় যে দুর্ভোগ আসলে চরম আকারে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।